सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय शांति शांति शांति। नमस्कार, शुभ सन्ध्या। आज के प्रफुल्ल कुमार राय স্মারক বক্তৃতা। আজকে এই যে স্মারক বক্তৃতা, এইটির প্রথম বক্তৃতা সংগঠিত হচ্ছে ইনস্টিটিউটের রীতি অনুযায়ী। একদম শুরুতেই শ্রী প্রফুল্ল কুমার রায়ের একটি সংক্ষিপ্ত জীবনচরিত। 1937 খ্রিস্টাব্দের 15 ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের খুলনা জেলার মাছুয়ারকুল গ্রামে প্রফুল্ল কুমার রায়ের জন্ম হয়। পিতা স্বর্গীয় মল্লিকচন্দ্র রায় ও মাতা স্বর্গীয়া গান্ধারী দেবী। গ্রামে ভালো স্কুল না থাকায় মাত্র 9 বৎসর বয়সে বিভিন্ন বাড়িতে থেকে তিনি পড়াশুনো করতে থাকেন। সপ্তম শ্রেণীতে উঠে জ্যাঠতুতো দাদার সাথে কলকাতায় চলে আসেন এবং বেলগাছিয়া মনোহর একাডেমিতে ভর্তি হন। পরবর্তীকালে দাদার কাছে স্থানাভাব হওয়ার আশ্রয়ের খোঁজে ঘুরতে ঘুরতে পাথুরিয়াঘাটায় রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসের সন্ধান পান। সেখানে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ। সেখান থেকে প্রেসিডেন্সি কলেজ থেকে ফিজিক্স অনার্সের পরে 1963 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। প্রথমে কাজে যোগদান করেন বার্ন কোম্পানিতে, তারপর কয়েকটি সংস্থা ঘুরে হিন্দুস্তান স্টিল ওয়ার্কস কনস্ট্রাকশনে যোগ দেন ও দীর্ঘদিন সেখানে কর্মরত ছিলেন। কর্মসূত্রে কোরবা ও ভিলাইতে অনেক দিন ছিলেন। 1998 খ্রিস্টাব্দে HSCL থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। তিনি ইউরোপ ও আমেরিকা ভ্রমণে বেরিয়ে পড়েন। সারা জীবন তিনি জ্ঞানের অনুসন্ধানে বিভিন্ন বিষয়ে পড়াশুনো করতেন। তার জীবন জিজ্ঞাসার অন্ত ছিল না। গোলপার্ক রামকৃষ্ণ মিশনের লাইব্রেরির সদস্য ছিলেন এবং এই ইনস্টিটিউটের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। বিজ্ঞান ছিল তার প্রথম পছন্দের বিষয়। পাশাপাশি ভারতীয় দর্শন, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা, বিজ্ঞান ও ধর্ম, বেদান্ত ও মনুষ্য জাতির ভবিষ্যৎ, এই সমস্ত বিষয় তাঁকে গভীরভাবে আকর্ষণ করত। রবীন্দ্রসঙ্গীতের প্রতিও ছিল তার বিশেষ অনুরাগ। 1963 খ্রিস্টাব্দে তিনি বিবাহ করেন। তাঁর 2 পুত্র, জ্যেষ্ঠ পুত্র ডক্টর অমিত রায় ডাক্তার এবং ইংল্যান্ডে কর্মরত, কনিষ্ঠ পুত্র শ্রী রজত রায় ইঞ্জিনিয়ার, NTPC-তে তিনি কর্মরত। তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত অধ্যাপিকা জয়শ্রী রায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 26 নভেম্বর 2024 খ্রিস্টাব্দে প্রফুল্ল কুমার রায় আনন্দধামে যাত্রা করেন। তিনি বলতেন, জীবনে আনন্দই সবচেয়ে শ্রেষ্ঠ। প্রফুল্ল কুমার রায় স্মারক বক্তৃতা তার স্ত্রী অবসরপ্রাপ্ত অধ্যাপিকা জয়শ্রী রায় ও পুত্রদ্বয় ডাক্তার অমিত রায় ও শ্রী রজত রায় এদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা ইনস্টিটিউটের তরফে তাদের সকলকে সাদর সম্ভাষণ এবং অভ্যর্থনা জানাই। আজ বাংলায় প্রথম প্রফুল্ল কুমার রায় স্মারক বক্তৃতা প্রদান করবেন শ্রী কিঞ্জল বসু, মেম্বার অফ ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস। তাঁর আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের মন্দির ও তার শ্রেণীবিভাগ। আমি শ্রী বসুকে অনুরোধ করি তার বক্তৃতা শুরু করবার জন্য। শুভ সন্ধ্যা। আমরা আজকে প্রফুল্ল কুমার রায় মেমোরিয়াল লেকচারে প্রথম আমাদের সেশন হচ্ছে। তা আমি যে বিষয়ে আপনাদের কাছে আলোকপাত করার চেষ্টা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মন্দির ও তার শ্রেণীবিভাগ। আমরা সকলেই মন্দির দেখেছি, মন্দির জানি, কলকাতা এবং আশেপাশে সব জায়গায় মন্দির আছে
কিন্তু প্রত্যেকটা মন্দিরের একটা আলাদা আলাদা আর্কিটেকচার আছে। আমরা যেতে গেলে প্রচুর মন্দির দেখেছি, শিব মন্দির, কালী মন্দির, দুর্গার মন্দির, কিন্তু সেই মন্দিরগুলো আমরা যাই, সেখানে আমরা দেবতার কাছে আমাদের মনস্কামনা পূর্ণের জন্য বলি, কিন্তু মন্দিরগুলোর যে স্থাপত্য রীতি সেগুলো আমরা অতটা ভালো করে জানি না বা সে বিষয়ে আমাদের অতটা ভালো জ্ঞান নেই। আজকে আমি আপনাদের কিছু প্রেজেন্টেশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মোট 12টা জেলা কিছু মন্দির, ইউনিক মন্দির আমি তুলে ধরব এবং সেই মন্দিরগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য এবং কেন সেটাকে সেই পার্টিকুলার আমি স্টাইলের মধ্যে আনবো সেটাও বলবো। আমরা একেবারেই চলে যাব আমাদের প্রেজেন্টেশনে। আমরা বাংলার মন্দিরে যে শ্রেণীবিভাগ করে থাকি বা করা হয়, একেবারে প্রধান যে শ্রেণীবিভাগগুলো আমরা করি তার মধ্যে আমরা প্রথমেই বলি দেউল আকৃতির মন্দির, তারপরে বাংলা রীতির মন্দির, এবং সেই বাংলা রীতির মন্দিরের মধ্যে সেটাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এক বাংলা আর একটা হচ্ছে জোর বাংলা। আবার অনেক জায়গায় দেখা যায় এই এক বাংলাটাকে দোচালা মন্দির হিসেবেও বলা হয়। এবারে আমরা চলে যাব চালা মন্দিরে। চালার মধ্যে 3টে ভাগ আছে। একটাকে বলা হয় চারচালা মন্দির, একটাকে বলা হয় আটচালা মন্দির, যেটা সঙ্গে আমরা খুব পরিচিত, আরেকটা হচ্ছে 12চালা মন্দির, যেটা বাংলায় খুব বিরল। এবারে আমরা যাব রত্ন আকৃতির মন্দিরে। এই রত্ন আকৃতির মন্দিরের মধ্যে অনেক ভাগ আছে। এক রত্ন, পঞ্চরত্ন, নবরত্ন, ত্রয়োদশ রত্ন, সপ্তদশ রত্ন, একবিংশ রত্ন, পঞ্চবিংশতি রত্ন, অর্থাৎ 25 চূড়া। রত্ন মানে চূড়া। এই 25 চূড়া মন্দিরকেও আবার দুভাগে ভাগ করা যায়। ত্রিতল বিশিষ্ট 25 চূড়া মন্দির, দ্বিতল বিশিষ্ট 25 চূড়া মন্দির। আমরা আস্তে আস্তে এক একটা করে আমরা বলবো। এছাড়া মন্দিরের ভাষায় আমরা বলি ফ্ল্যাট রুফ স্ট্রাকচার বা দালান আকৃতির মন্দির। তা এই দালান আকৃতির মন্দির যেগুলো আছে, এখানে চালা, রত্ন, দালানের উপরে দালান আর কিছু নেই, মানে একেবারে প্লেন দালান আকৃতির মন্দির। এগুলো একটু ছবিতে দেখালে বুঝতে সুবিধা হবে, আমি দেখাবো। তারপরে হয় অষ্টকোণাকৃত মন্দির বা অক্টাগোনাল টাইপ। এছাড়া আরও কিছু মন্দির আছে যেগুলো উপরে যে যে ভাগ আমরা বললাম তার মধ্যে কোনোটাই পড়ে না, একেবারে সম্পূর্ণ স্বতন্ত্র। তা সেইটাকে আমরা দুভাগে ভাগ করি। একটাকে বলি অ্যানোমালাস ডিজাইন, একটাকে বলা হয় মডিফাইড ডিজাইন। আমি আস্তে আস্তে সেগুলোকে নিয়ে বলবো। এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে মন্দির নয়, কিন্তু মন্দিরের সঙ্গে যুক্ত বিশেষ বিশেষ উৎসবে মন্দিরের মানে মূল মন্দিরের বিগ্রহকে সেই মন্দিরে নিয়ে আসা হয়। এটাকে বলা হয় রাস মন্দির বা অনেক জায়গায় বলা হয় রাসমঞ্চ, দোল মন্দির বা দোলমঞ্চ, তুলসী মঞ্চ এবং স্নান মন্দির। স্নান মন্দিরটা স্নান যাত্রার সময় ব্যবহার করা হয়, যখন যে মন্দিরে বা যেখানে স্নান মন্দির আছে, খুব কমই স্নান মন্দির আমার চোখে পড়েছে, তা মূল মন্দিরে যেখানে জগন্নাথ দেব থাকেন সেখান থেকে তাকে নিয়ে এসে ওই স্নান মন্দির বা স্নান মঞ্চে স্নান করানো হয়। আমি মোটামুটি 12টা পশ্চিমবঙ্গের 12টা জেলার মন্দিরের ছবি এবং তার বিষয় বলবো। তা প্রধানত কলকাতা ধরে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর। একটু মানে প্রেজেন্টেশন শুরু করার আগে বলে নিই, জেলাগুলো তো অনেক বড় বড়, সব জেলার প্রত্যেকটা জায়গা তো সম্ভব হয় না যাবার, মানে একটা মানুষের পক্ষে। আমি অল্প পরিধিতে যে কটা মন্দির দেখাবো, প্রায় সব মন্দিরই আমার নিজে ঘোরা এবং সেগুলো নিয়ে আমার যেটা বলতে পারেন ক্ষেত্র সমীক্ষা বা ডিজিটাল আর্কাইভ সবই আমার হাতে করা। আমি সেইখান থেকেই আমার ছবি তুলে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে মন্দিরের বৈশিষ্ট্যগুলোও বলবো। আমরা প্রথমে চলে যাব দক্ষিণ 24 পরগনা জেলার জটার দেউল। আমি বলেছিলাম একেবারে শুরু করার আগে যে দেউল আকৃতির মন্দির, তা এটা দেউল আকৃতির মন্দির এবং খুব প্রাচীন মন্দির।
আমাদের পশ্চিমবঙ্গ তথা বঙ্গের অন্যতম প্রাচীন মন্দির, প্রায় 1000 বছরের উপরে এই মন্দির, এবং এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কঙ্কন দিঘির খুব কাছে আছে। রায়দিঘি এবং কঙ্কন দিঘি তার খুব কাছে আছে, এবং এটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সার্কেলের অধীনস্থ একটি পুরাকীর্তি, অবশ্যই প্রোটেক্টেড মনুমেন্ট। দেখুন এই মন্দিরটা আমরা যদি একটুখানি ডিটেলসে দেখি, এই মন্দিরটার দুটো লেভেল আছে। প্রথম লেভেলটা কিন্তু মাটি থেকে একটু নিচে, তারপরে উঠে যাচ্ছে, 2 ধাপ সিঁড়ি আছে, তারপরে মূল মন্দির। ভিতরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা আছে, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এবং ওই দেখুন উপরে এখনও অনেক জায়গায় ওই গাছ টাছ হয়ে গেছে, কিন্তু যথেষ্ট সুন্দরভাবে এটাকে সংরক্ষিত করা হয়েছে। এটা কিন্তু দেউলাকৃতির মন্দির। আমি অনেকগুলো দেউলাকৃতির মন্দির দেখাচ্ছি। তারপরে আমরা চলে যাব হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। ওখানে 7 দেউল আছে। 7 দেউল কথাটার সঙ্গে প্রথমেই যেটা মনে হয় যে নিশ্চয়ই ওখানে 7টা মন্দির ছিল, তা না হলে এরকম নাম হলো কেন? লোকে তো বলে যে 7টা মন্দির আছে, কিন্তু 7টা মন্দির তো আমি দেখিনি, আমি একটিই দেখেছি। এটাও একটি এএসআই প্রোটেক্টেড মনুমেন্ট, পুরাকীর্তি। এবং এই মন্দিরের গায়ে দেখুন, এই আগের যে দেউলটা আমরা দেখলাম সেইটার অনেক পরে কিন্তু এটা তৈরি হয়েছে। মূল দেউলাকৃতি মন্দিরের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে এক রেখে আস্তে আস্তে কিন্তু যত দিন গেছে তত মন্দিরগুলোর মধ্যে একটু পরিবর্তন এসেছে। আমরা আরেকটা মন্দির দেখাবো, সেটাও এএসআই প্রোটেক্টেড। এটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার গৌরাঙ্গপুর বলে একটি জায়গা আছে। এখান থেকে বনকাঠি খুব কাছে, বনকাঠির হ্রদ খুব বিখ্যাত। ইছাই ঘোষের মন্দির। এই মন্দিরটাও দেখুন, এটাও এই আগের যে মন্দিরটা আমরা দেখালাম, মানে 7 দেউল যেটা দেখালাম, তার থেকে কিন্তু এটা একটু ভিন্ন ধরনের। অন্তত উপরে চূড়োটা যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে একটু ভিন্ন ধরনের, কিন্তু সবই দেউল। আরেকটা দেখাবো, সেটা এর থেকে আরও পুরনো, কিন্তু সেটা দুটো পাশাপাশি দেউল, জোড়া দেউল, বা আমরা বলি টুইন টেম্পলস। এটা পূর্ব বর্ধমান জেলার বৈদ্যপুরের খুব কাছে। এখানে দেখুন, এই প্রথম একেবারে বাঁদিকে যে ছবিটা দেখা যাচ্ছে সেই দেউলটা আর এই যে পাশের দেউলটা, এই দুটো দেউল কিন্তু পাশাপাশি। ভিতর দিয়ে একটা দেউল থেকে আরেকটা দেউলে যাওয়ার রাস্তা আছে। দুটোই কিন্তু একই ধরনের রীতির তৈরি। যদি উপরটা দেখা যায়, উপরটা কিন্তু একটু চালা আকৃতির। একটু খেয়াল করে দেখুন, বাঁদিকের যে দেউলটি এবং ডান দিকের যে দেউলটি, দুটো দেউলই কিন্তু এক, সাইজে কিন্তু ডিফার করছে, অর্থাৎ উচ্চতায় একটু কম। কিন্তু ওর যে দুটো মন্দিরে যদি খেয়াল করে দেখেন, দেখবেন দুটো মন্দির কিন্তু অনেকটা 4 চালা আকৃতি, অর্থাৎ দেউলাকৃতির সঙ্গে চালা মিশেছে, যদিও কিন্তু এটা মূল দেউলাকৃতির মন্দির। আমরা এবার একটুখানি চালার মধ্যে চলে যাব। প্রথমে বলেছিলাম যে দোচালা মন্দির বা এক বাংলা যেটাকে বলা হয়, তা এই এক বাংলা মন্দির অনেক আছে। এটা দেখাচ্ছে খুব কাছ থেকে, মানে আমাদের খুব অনেকেই দেখেছেন, যারাই চন্দননগর গেছেন তারাই দেখেছেন এই মন্দিরটা। এবং মন্দিরটা খুব প্রাচীন মন্দির। 1739 সালে চন্দননগর এর যিনি ওখানকার দিওয়ান ছিলেন, ওনার নাম ছিল ইন্দ্রনারায়ণ চৌধুরী, উনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। বহুদিনের প্রাচীন মন্দির। এবং এই মন্দিরের যে জিনিসটা বলার, খেয়াল করে দেখুন, আমি সাইড থেকে তুলেছি বলে দেখতে সুবিধা হচ্ছে, দুটো চালা আছে, অর্থাৎ দুটো চাল পাশাপাশি রাখলে দোচালা হয়, বা আমরা বলি এটাকে এক বাংলা। আমি দেখাবো আরেকটা ছবি, প্যারালাল দেখলে সুবিধা হবে। এই মন্দিরের একেবারে ডান দিকে, যদিও মন্দিরটা বহুবার সংস্কার হয়েছে, 1739 মানে অনেক বছর, প্রায় 300 কাছাকাছি। এই মন্দিরের সামনে কিছু ফুলকারি নকশা আছে, যেগুলো টেরাকোটার। ওই সামনে দেখুন, ওই কমলা রঙের যে ফুলের মতো দেখতে যেগুলো, ওনাকে লোটাস মেটেলিয়ান বলে, ওগুলো কিন্তু টেরাকোটারই তৈরি। এবং সামনে যে প্রতিষ্ঠা ফলকটা আছে, ওখানেও কিন্তু টেরাকোটার কিছু কিছু এক্সিস্টেন্স বা তার মধ্যে টেরাকোটার জিনিস দেখা যায়। এটা বলা যেতেই পারে যে এই মন্দির একসময় টেরাকোটা অলঙ্করণে সজ্জিত ছিল। আমরা একটু জোর বাংলায় যাই। জোর বাংলা কিছুই নয়, দুটো দুচালা মন্দিরকে যদি আমি জুড়ি, তাহলে কিন্তু সেটাকে আমরা বলি হচ্ছে জোর বাংলা। একটু আগে বললাম এই ছবিটায়, আমরা এই এক্ষুনি আলোচনা করলাম, এটা হচ্ছে এক বাংলা, অর্থাৎ দুটো চাল আছে। এরকম যদি দুটো মন্দির আমরা পাশাপাশি রাখি, তাহলে তৈরি হয় জোর বাংলা, বা দুটো দুচালাকে জুড়লে
অর্থাৎ এক বাংলা সমান সমান জোর বাংলা। এই মন্দিরটা আমরা সবাই জানি, কৃষ্ণরায় মন্দির, বিষ্ণুপুর। দেখেই বুঝতেই পাচ্ছেন যে মন্দিরের সামনের দিকের মন্দিরের গাত্রে প্রচুর টেরাকোটার অলঙ্করণ আছে, এএসআই প্রোটেক্টেড মনুমেন্ট। আমি আরও 3টে মন্দির দেখাবো একই ধরনের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার দেখানোর এই কারণেই জিনিস, মন্দিরের স্থাপত্য কিন্তু একই, কিন্তু বিভিন্ন সময় তার যারা তৈরি করেছেন বা যাদের পেট্রনে যেটা তৈরি হয়েছে, আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু একটু পরিবর্তন এসেছে। সেটা বলতে পারেন যে তার নকশা বা তার টেরাকোটা, সেটাও যেমন হতে পারে, স্থাপত্যর মধ্যেও একটু পরিবর্তন ঘটেছে। আমরা দেখাবো আরেকটি মন্দির, একেবারে নদিয়া জেলায় চলে যাব, নদিয়ার বীরনগরে এই জোর বাংলা মন্দির। এটাও কিন্তু টেরাকোটা অলঙ্করণে সজ্জিত। দেখুন ছবিতে দুটো এক বাংলা মন্দির বা দুটো দোচালা মন্দির পাশাপাশি লাগানো রয়েছে, নিয়ে জোর বাংলা হয়েছে। একটু বলি এই মন্দিরগুলোর বৈশিষ্ট্য কী। আমি বিশেষ করে এই বীরনগরের এই মন্দিরটা ভিতরে ঢুকেছি বলেই বলছি, অন্য মন্দিরগুলো ভিতরে ঢোকা সম্ভব হয়নি। এই মন্দিরে ভিতরে গিয়ে দেখেছি যে মন্দিরের যে সামনে, অর্থাৎ একেবারে সামনে যে ছবিটা দেখছেন বা যে অংশটা দেখছেন, সেইটা কিন্তু সেখানে কিন্তু বিগ্রহ নেই। সেইটা দিয়ে আপনি প্রবেশ করছেন, করে আরেকটা ওই সাইডে যে আরেকটা চালা, দুটো চালা লাগানো রয়েছে, ওইখানে মূল মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করেন, বা আমরা যেটাকে বলি হচ্ছে টেম্পল স্যাংটাম বা গর্ভগৃহ, দ্বিতীয় ভাগটায় কিন্তু ঠাকুর অবস্থান করছেন। এবং সাইড থেকে দেখলে মনে হবে কি সুন্দরভাবে জোড়া, কিন্তু জোড়া এমনভাবে তৈরি করা হয়েছে। আমি আরেকটা দেখাচ্ছি, দেখলে বোঝা যাবে। এটা দেখুন, এটা কিন্তু পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের অধিকৃত মন্দির, এটা স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট। এটা জোরবাংলা মন্দির বীরভূমের ইটান্ডায় আছে। বোলপুর থেকে বেশ কিছুটা দূরে 3টে জায়গা আছে, সুপুর, সুরুল, ইটান্ডা, 3টেই মন্দিরের জন্য বিখ্যাত। তাই ইটান্ডাতে এই জোরবাংলা মন্দির, এখানে কালী মন্দির এখন কালী মূর্তি প্রতিষ্ঠিত আছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি আছে তাদের অধীনে রয়েছে। এর গায়ে খুব সুন্দর টেরাকোটা আছে। দেখুন সামনে ওই ব্লু প্লাগটা লাগানো রয়েছে, হেরিটেজ যেটা গ্রেড 1 হেরিটেজ লাগানো রয়েছে, ব্লু প্লাগটা লাগানো রয়েছে। এর গায়ে কিন্তু অসাধারণ টেরাকোটা আছে এবং মন্দিরটা রেস্টোর্ড। আমি আরেকটা দেখাবো, এটাও জোর বাংলা মন্দিরের মধ্যে পড়ে। এটা গঙ্গেশ্বর মন্দির, বরানগর। এটা মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জে। দেখুন এটাও কিন্তু স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট। এই মন্দিরটা আর আগের মন্দিরটা, অর্থাৎ এই যে মন্দিরটা, দেখুন দুটো মন্দিরই কিন্তু জোর বাংলার মধ্যে পড়ে, কিন্তু জোর বাংলার মধ্যে পড়লেও দেখুন একটু যেন ভিন্ন। অন্তত উপরটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে মন্দিরটা, অর্থাৎ যেটা আমরা দেখাচ্ছি গঙ্গেশ্বর মন্দির, এটা 1752-53 সালে, আনুমানিক 1752-53 সালে প্রতিষ্ঠিত হয়। এর গায়ে অপরূপ টেরাকোটা আছে সামনের দিকটা। একই জিনিস যেটা বললাম, যে মন্দিরের যে দ্বিতীয় ভাগ আছে ওখানে 3টে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। আমরা এবারে চলে যাব হচ্ছে চারচালা মন্দির। বাংলায় চারচালা মন্দির বিরল, খুব কম আছে। তা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে নদিয়া জেলার পালপাড়ার চারচালা মন্দির। এটা এএসআই প্রোটেক্টেড মনুমেন্ট। এই মন্দিরটা দেখুন, ছবিটা দেখলে বুঝতে পারবেন যে ছবিটা 4টে চাল। সাধারণত আমরা 8চালা মন্দিরের সঙ্গে খুব পরিচিত, কিন্তু চারচালা মন্দিরের সঙ্গে খুব একটা পরিচিত নই। এটা এএসআই প্রোটেক্টেড মনুমেন্ট। আমি আরেকটা দেখাবো, দেখুন এটা হচ্ছে রঘুনাথ মন্দির, বীরভূম জেলার ঘুরিসায় অবস্থিত। এর চালাটা দেখুন, খুব ভালো করে চালাটা দেখুন, আর এর চালাটা দেখুন। দুটো চালা কিন্তু একই, কিন্তু একটু যদি খেয়াল করে দেখেন চালাটার স্টাইলটা কিন্তু একটু অন্য রকমের। শুধু তাই নয়, এই মন্দিরে একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে যে এই মন্দিরের এই জায়গাটায় এই দেখুন, এখানে একটা খুব সুন্দর একটা গরুড়ের মূর্তি আছে সামনে। এর গায়ে কিন্তু প্রচুর টেরাকোটা, যদিও নিচের অংশটা কিন্তু রেস্টোর্ড হয়েছে, কিন্তু এই মন্দিরটা কিন্তু রঘুনাথ মন্দির। উপরের দিকটা কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে। এই যে এই জায়গাটায়, এই জায়গাগুলো না আপনার কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে, কিন্তু ভর্তি টেরাকোটা রয়েছে এই সাইডটা। আর এই যে আমি যেটা বললাম, এটা যদি খেয়াল করেন দেখুন দুটো কিন্তু আলাদা। এটা দেখুন, এর স্ট্রাকচারটা দেখুন, এটা স্ল্যান্টিং অবস্থা দেখুন, এটা দেখুন, এটা কিন্তু চারচালার মধ্যে পড়ে। আমরা এবার চলে যাব হচ্ছে
খুব পরিচিত আটচালা মন্দির। কলকাতায় অনেক আটচালা মন্দির আছে, বাংলায় প্রচুর আছে। আমি 3টে আটচালা মন্দির দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বাংলার অন্যতম বৃহদাকার আটচালা মন্দির। এটা কৃষ্ণের মন্দির, কৃষ্ণরায় মন্দির, নদিয়া জেলার কল্যাণীতে অবস্থিত। এখানকার দোল উৎসব খুব বিখ্যাত। এরপরে আমরা আরেকটা মন্দির দেখাবো। এটা হাওড়া জেলার মেলকে। হাওড়া জেলায় যে দুটো স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট আছে, বা রাজ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি এর আন্ডারে যে দুটো প্রোটেক্টেড মনুমেন্ট, তার মধ্যে একটা হচ্ছে এইটা। এই মন্দিরটা 1649 সালে তৈরি হয়, অনেক বছর আগে, প্রায় 400 কাছাকাছি হয়, এবং রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। এবং এই মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে এই সব জায়গাগুলোতে, এই জায়গাগুলো না, এই জায়গাটা দেখুন, এখানটা দেখুন, এখানেও গরুরের মূর্তি আছে, এই যে সামনে এই যে গরুরের মূর্তি রয়েছে, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখুন। পুরনো ছবিতে বলা হয় যে এখানে পুরোটাই টেরাকোটা ছিল। মন্দিরের অবস্থাটা খুব খারাপ ছিল, পরবর্তীকালে সরকার থেকে এটাকে সংস্কার করা হয়। এখানে এই সব জায়গায় না অনেক টেরাকোটা আছে, এই জায়গাগুলোতে আছে, এখানে আছে, এইগুলো আছে, উপরে আছে, এইখানে আছে, ভিতরে আছে। এখানকার এই মন্দিরটা একেবারে পাশ দিয়ে রূপনারায়ণ নদী বয়ে গেছে, যদিও এখন নদী অনেকটা সরে গেছে। এবং এই মন্দিরটা অনেক উঁচু এই কারণেই, যাতে নদীর জল যাতে এখানে মন্দিরের ক্ষতি না করে, অনেক উঁচু, মানে অনেকটাই উঁচু। পাশে সিঁড়ি আছে। এবং এখানে দোল উৎসব খুব, মদন গোপাল মানে কৃষ্ণ, এখানকার দোল উৎসব খুব বিখ্যাত। আমি আরেকটা দেখাবো, আটচালা মন্দির, রাধাগোবিন্দ মন্দির, আটপুর, হুগলি জেলায়। এটা দেখুন, এই মন্দিরটাও স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট। এই মন্দিরে এই জায়গাটা 3টে দিক, সামনেটা, এইগুলো, এই কুলুঙ্গিগুলো, এই সাইডগুলো, এইগুলো সব টেরাকোটা। এবং এই আটপুরের এই মন্দিরে একটা দারুণ টেরাকোটার ফলক আছে। যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন, যে আমার তো অন্তত আর কোনো মন্দিরে চোখে পড়েনি, অন্তত আমি যেসব মন্দিরে গেছি। তা এখানে যেটা আছে, যেটা বলছি, যে এখানে চড়কের একটা, আমি দেখাতে পারছি না, চড়কের একটা দৃশ্য আছে। অর্থাৎ বাংলায় যে কদিন আগে আমাদের নতুন পুরনো বছর চলে গেল, চড়ক হলো, চড়কের একটা জিনিস আছে, যেটা আমি আর অন্য কোনো মন্দিরে টেরাকোটা অলঙ্কৃত কোনো মন্দিরে আমার চোখে পড়েনি, বা আমি দেখিনি। থাকতে পারে, কিন্তু আমি দেখিনি। আমি যত কোনো মন্দির দেখেছি, অনেক মন্দিরে আমার ঘোরার সৌভাগ্য হয়েছে, কিন্তু সেখানে আমি এই ধরনের আমি ফলক দেখিনি। এটাই আমার মনে হয় এই মন্দিরটার বৈশিষ্ট্য। যদিও আরও অনেক কিছু আছে, ডিটেলসে আর যাচ্ছি না। এবারে আমরা চলে যাব একেবারে সম্পূর্ণ একটা ভিন্ন রীতির মন্দির। এটা হচ্ছে 12 চালা। অর্থাৎ এই মন্দিরে দেখুন, একটু খেয়াল করে দেখুন, এটা হচ্ছে 4টে চাল, একটা, দুটো, ওদিকে দুটো আছে, 4টে। এবার এইটা দেখুন, একটা, দুটো, 3টে, পিছনে একটা, 4টে, তাহলে 8 চালা হলো। 4, 4, 4, পিছনে একটা আছে 4, 12 চালা। খেয়াল করে দেখুন, এই যে এটার যে দূরত্ব বা এটার যা মাপ, তার ঠিক অর্ধেক হচ্ছে ওইটা, উপরেরটা, তার অর্ধেক হচ্ছে ওইটা। এটা হচ্ছে দামোদর মন্দির, রাউতরা। এটা হচ্ছে আমতা 2 নম্বর ব্লকের অধীনস্থ একটি মন্দির। এই মন্দিরের এখানে একটু খেয়াল করে দেখুন, আমি আরও দুটো জিনিস দেখানোর চেষ্টা করেছি। এইটা হচ্ছে একেবারেই এই মন্দির, তো মন্দিরের আগে আমরা এটা আসি। এটা হচ্ছে একটা মন্দির, কিন্তু এটা কিন্তু একটা আটচালা মন্দির। তা আমরা মন্দির বলবো না, বলবো যে এটা দোল মঞ্চ। আমি পরে বলবো দোল মঞ্চ কী জিনিস। তার ঠিক পাশে আছে নহবতখানা, দোল মঞ্চ আর দামোদর মন্দির। এই দামোদর শালগ্রাম শিলা পূজিত হয়। ওখানে গিয়ে আমরা দেখেছি যে ওখানে কিন্তু যে প্রাচীন মন্দিরগুলো আছে, ঝিকিরা, রাউতারা অঞ্চলে যেসব, এমনকি অমরাগিরিতেও যে মন্দিরটি আছে, সেই সব মন্দিরে কিন্তু শালগ্রাম শিলা পূজিত হয়। এবং সেই শালগ্রাম শিলাকে, মানে ওখানকার মানুষজন বলেছেন যে এই দোলের সময় ওই দোল মঞ্চেতে নিয়ে আসা হয়। দোল মঞ্চ বা অনেক জায়গায় এটাকে দোল মন্দির হিসেবে বলা হয়। এবং এই দোল মন্দির আমি পরে দেখাবো। এই দোল মন্দির গায়ে কিন্তু টেরাকোটা আছে, দেখে মনে হবে মন্দির, কিন্তু এটা দোল মঞ্চ। এবারে আমরা চলে যাচ্ছি একেবারে রত্ন মন্দিরে অনেক ভাগ আছে, আমরা একটা একটা করে দেখব। এটা হচ্ছে একরত্ন মন্দির। আমরা অনেক জায়গায় দেখেছি, বিষ্ণুপুরে আছে, বাঁকুড়ায় আছে, হুগলিতে আছে। তা এটা একেবারে খুব কাছ থেকে, মানে আমাদের সকলেরই দেখেছি আমরা। এটা হচ্ছে অনন্ত বসুদেব মন্দির, বাঁশবেড়িয়াতে দুটো মন্দির পাশাপাশি আছে।
প্রাচীন মন্দিরের মধ্যে হচ্ছে অনন্ত বসুদেব মন্দির, আর তার থেকে কম প্রাচীন হচ্ছে হংসেশ্বরী মন্দির। আমি হংসেশ্বরী মন্দির দেখাবো। দুটোই কিন্তু এএসআই প্রোটেক্টেড মনুমেন্ট। তার মধ্যে অনন্ত বসুদেব মন্দিরের গায়ে অপরূপ টেরাকোটা ফলক এখনও আছে, এবং ওখানে বিষ্ণু অনন্ত বসুদেবের মূর্তিও রয়েছে। তা এই মন্দিরটা কিন্তু একটা খুব সুন্দর উদাহরণ এক রত্ন মন্দিরের। আমরা চলে যাব পঞ্চরত্ন। পঞ্চরত্ন মন্দির অনেক আছে, বা অনেক আমরা দেখেছি। তার মধ্যে আমি যে মন্দিরটা দেখাবো, এমনি প্রথমে মনে বলেছিলাম, আপনাদের মনে আছে কি না জানি না, যে ইটান্ডা বলতে গিয়ে আমি বলেছিলাম যে সুরুল সুপুর ইটান্ডা। তা এটা হচ্ছে সুরুল। এই সুরুলে লক্ষ্মী জনার্দন মন্দির, সুরুল রাজবাড়িতে দুর্গোৎসব খুব বিখ্যাত। তা এটা হচ্ছে এখন যে ছবিটা দেখাচ্ছি এখানে, সেটা আমার অনেকদিন আগে তোলা। এখন মন্দিরটা অনেকটাই সংস্কার হয়েছে, এই লুকটা আপনি আর এখন পাবেন না। এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। দেখুন কী করে পঞ্চরত্ন বলবো, এই একটা রত্ন, এই একটা রত্ন, দুটো, এটা তিনটে, পিছনে একটা আছে দেখাতে পারছি না, চারটে, আর এটা হচ্ছে কেন্দ্রীয় রত্ন বা সেন্ট্রাল পিনাকল। মোট হচ্ছে পঞ্চরত্ন। পঞ্চরত্ন মন্দির অনেক আছে, কলকাতাতেও আছে পঞ্চরত্ন মন্দির। তা এই জায়গাটাতে খুব সুন্দর টেরাকোটা আছে, এই জায়গাটায়, সামনের জায়গাটায় আছে, এবং এই ভিতরে খুব সুন্দর এখানে প্রতিষ্ঠা ফলক আছে, সাইডগুলোতে খুব সুন্দর, নিচের অংশটায় টেরাকোটা আছে। এটা আমার 2018 সালে তোলা। এখন আমি গত বছরের আগের বছর যখন গেছিলাম তখন দেখলাম যে মন্দিরটা অনেকটাই সংস্কার হয়েছে। এরপরে আমরা আরেকটা পঞ্চরত্ন মন্দির দেখাবো, একেবারে অনেকটা দূরে ওখান থেকে পশ্চিম বর্ধমানে চলে যাব। এটা হচ্ছে রামচন্দ্র জিউ মন্দির, উখড়া। পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি রথযাত্রা খুব বিখ্যাত, অনেক জায়গায় রথযাত্রা বিখ্যাত। তার মধ্যে উখড়া, বনকাটি, শিয়ারশোল, তিনটে রথযাত্রা বিখ্যাত। তা আমার উখড়া দেখার সৌভাগ্য হয়েছে, বনকাটি আমি দেখতে পারিনি বা শিয়ারশোল দেখতে পারিনি। এই উখড়া রথের সময় আমার এটা তোলা। এটা কিন্তু পঞ্চরত্ন মন্দির, রামচন্দ্র জিউ মন্দির। এই দেখুন এখানে ওই রত্নগুলো আছে, একটা দুটো, এখানে এই জায়গায় দেখুন একটু খাঁজ কাটা আছে, এই জায়গাগুলো একটু খাঁজ কাটা। আগের যে পঞ্চরত্নটা দেখলাম আর এটার মধ্যে একটু ভ্যারি করছে, এই জায়গাগুলোতে দেখুন খাঁজ কাটা আছে। এইখানে কিছু মূর্তি আছে, এটা কিন্তু টেরাকোটা নেই, কিছু মূর্তি আছে, এইখানে টেরাকোটা ছিল, এখানে একটা প্রতিষ্ঠা ফলক আছে, এখানে প্রতিষ্ঠা ফলকটা নেই, এইখানে আছে। আর এই জায়গায় কিছু টেরাকোটা আছে। মন্দিরটা অনেকটা উঁচু। আমি আরও পুরনো একটা পঞ্চরত্ন মন্দির দেখাবো, খুব পুরনো, গোকুলচাঁদ মন্দির, গোকুলনগর, বাঁকুড়া। এই মন্দিরটায় দেখুন আনুমানিক 400 বছর, 1631 না 32, আমি এক্স্যাক্ট বছরটা বলতে পারছি না, এটা তৈরি হয়েছে মল্ল রাজাদের তত্ত্বাবধানে। এটা হচ্ছে গোকুলচাঁদ মন্দির, হচ্ছে কৃষ্ণের মন্দির, গোকুলচাঁদ হচ্ছে কৃষ্ণ। এবং এই মন্দির সম্পর্কে বলে রাখি, এই মন্দিরটা হচ্ছে সমগ্র বাঁকুড়া জেলায় সবচেয়ে বৃহদাকার মাকড়া পাথরের মন্দির বা ল্যাটেরাইট স্টোন টেম্পল যেটাকে আমরা বলি। এটা সবচেয়ে বড়, মানে সমগ্র বাঁকুড়া জেলার সবচেয়ে বৃহদাকার পঞ্চরত্ন মন্দির। এখানে দেখুন এই উপরের অংশগুলো, এইগুলো দেখুন, টোটাল 5টা আছে। তো এখানে বিগ্রহ থাকেন না, বিগ্রহকে দোল পূর্ণিমার আগের দিন এখানে নিয়ে আসা হয়, ওনার পুজো হয়, তারপরে আবার বিগ্রহকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। আমি আরেকটা পঞ্চরত্ন মন্দির দেখাবো, ওই ধরনের পঞ্চরত্ন মন্দির। দেখুন এটা ভোলানাথ টেম্পল, এটা হচ্ছে শ্রীবাটি, পূর্ব বর্ধমান, এটা কাটোয়ার মধ্যে পড়ে। শ্রীবাটিতে খুব সুন্দর 3টে মন্দির পরপর আছে। তার মধ্যে একেবারে মধ্যকার মন্দির হচ্ছে ভোলানাথের মন্দির, শিবের মন্দির। এটা দেখুন এখানে কিন্তু মানে প্রচুর টেরাকোটা আছে, এই যে এখানে আছে, এখানে আছে, অক্ষত এখানে আছে, খুব সুন্দর, এই জায়গাটায় ভর্তি টেরাকোটা আছে। এইটা হচ্ছে একটা খুব সুন্দর উদাহরণ, অনেকগুলোই দেখানোর কারণটা হচ্ছে কি, বিভিন্ন সময় আস্তে আস্তে মন্দিরের মধ্যে কিছু চেঞ্জেস দেখা যাচ্ছে তার স্থাপত্য রীতিতে। সেই 1639 থেকে শুরু করলে এখন অবধি দেখবেন একটু ভ্যারি করছে। আমি বিভিন্ন সময়ের মন্দির দেখিয়েছি, এইটা আনুমানিক 1800 কাছাকাছি সময় তৈরি হয়েছে। এবারে আমরা চলে যাব একটা নতুন ধরনের মন্দির, এটাকে আমরা রত্ন মন্দিরের মধ্যে বলবো, কিন্তু এটা কিন্তু পঞ্চরত্ন নয়, নবরত্ন নয়, অন্য কোনো রত্ন, কিন্তু রত্নের মধ্যে পড়ে। এটাকে একটা বিশেষ নামে আমরা বলা হয় গিরি গোবর্ধন মন্দির। দেখুন গিরি গোবর্ধন মন্দির অনেকগুলো, 4-5টা আমি দেখেছি। তার মধ্যে এইটা সোনামুখীতে, বাঁকুড়া জেলার সোনামুখীতে। এই জায়গাটা দেখুন গিরি গোবর্ধন কেন বলে, এই জায়গাগুলোতে না এই গিরির মতন রয়েছে, এই দেখুন এই যে লাল জিনিসগুলো, এইটা
এইটা এইটা এই যে জায়গাগুলো, এটা গিরি গোবর্ধন মন্দির। সামনে দুটো মূর্তি রয়েছে। মন্দিরটা মনে হয় অ্যাবান্ডান্ট, আমি ভিতরে ঢুকিনি, কারণ ওখানে অনেক মন্দিরেই দেখা যায় যেখানে দেবতা নেই। আমার জয়পুর রাজগ্রাম আমি দেখাবো এক্ষুনি, এইসব জায়গায় মন্দির আমার নিজে পায়ে হেঁটে ঘোরা দেখেছি। এইসব মন্দিরগুলোর মধ্যে অনেক মন্দিরেই মানে দেবতা নেই এবং ভিতরে ঢুকতে একটু অসুবিধা, কারণ সাপের সমস্যা থাকতে পারে তাই এইটা হচ্ছে একটা খুব সুন্দর উদাহরণ গিরি গোবর্ধন মন্দির। আমি আরেকটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্ষুনি বলছিলাম রাজগ্রামের কথা। রাজগ্রাম জয়পুর থানার মধ্যে পড়ে, মানে আপনার ওই গোকুলচাঁদ মন্দির থেকে খুব কাছে এটা। তা এখানে দেখুন, এই মন্দিরটাতেও বুঝতে পারবেন যে এই জায়গাগুলোতে এইগুলোকে এইটা এই যে উপরে এইটার জন্য এটাকে বলা হয় হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। আমরা একেবারে নবরত্নে চলে যাব। নবরত্ন বললেই যেটা প্রথমে মনে আসে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তা আমি এখানে দেখিয়েছি অন্নপূর্ণা মন্দির, উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে আছে। তা এই মন্দিরটা একটা খুব সুন্দর উদাহরণ নবরত্ন মন্দির, যদিও নবরত্ন মন্দির অনেক আছে, আমি আর ওটার মধ্যে যাচ্ছি না। আমি একেবারে ত্রয়োদশ রত্নে চলে যাচ্ছি, বা 13 চূড়া মন্দির। শুনতে একটু মনে হবে একটু এরকম কি মন্দির আছে? হ্যাঁ আছে, বাংলায় আছে, খুব কম। তা আমি 3-4টে মন্দির দেখানোর চেষ্টা করব। প্রথমে পশ্চিম মেদিনীপুরে চলে যাব। দেখুন সীতারাম মন্দির, খরর। আচ্ছা, এটার একটু টেম্পল স্ট্রাকচারটা কেমন একটু বলে দিই। এখানে 3টে মন্দির আছে, 1, 2, 3টে। আমরা আলোচনা করব এই মন্দিরটা। এই মন্দিরটা কীরকম দেখুন, এর আর্কিটেকচারটা কেমন দেখুন। প্রথম ধাপে 4টে, দ্বিতীয় ধাপে 4টে, তৃতীয় ধাপে 4টে, তাহলে 3, 4, 12। কেন্দ্রীয় রত্ন হচ্ছে 1, 13। 3টে, এই যে প্রথম ধাপে দেখুন 1, 2, ওদিকে 2 আছে, 4টে। দ্বিতীয় তলায় 1, 2 দেখাতে পাচ্ছি না, 3টে 4টে। তৃতীয় ধাপে দেখুন 1, 2, 3টে, পিছনে একটা আছে, এটা 4টে, তাহলে 3, 4, 12। এইটা হচ্ছে কেন্দ্রীয় রত্ন, তাহলে হচ্ছে 13 চূড়া মন্দির। আমি অনেকগুলো, দুটো আরও 13 চূড়া মন্দির দেখাবো। দেখুন দুটোই হচ্ছে বীরভূম জেলায়। এখানে এই যে দুটো আছে, এটা নয়, আমরা দেখাচ্ছি কিন্তু এইটা। এই মন্দিরটা কিন্তু সংস্কার হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর একটা উদাহরণ 13 চূড়া মন্দিরে। এখানে দেখুন 1, 2, 3, 4, পিছনে 4, 8, 9, 10, 11, 12, আর এই যে মাঝখানে যে বড়টা, মানে বড় চূড়াটা 13। তাহলে সীতারাম মন্দিরে আমরা যেটা দেখলাম 4, 4, 1, এখানে কিন্তু সেটা নয়, এখানে একটু অন্যরকম। আমি আরেকটা মন্দির দেখাচ্ছি 13 চূড়া, এটা দুবরাজপুরে। দেখুন এই যে এখানে আছে, এখানে আছে, আমরা কিন্তু এই মন্দিরটা নিয়ে আলোচনা করছি। দেখুন এখানে 1, 2 পিছনে আছে, দেখাতে পাচ্ছি না বাড়িটার জন্য। 1, 2, 3টে, ঠিক সেম জিনিস। 4, 4, মানে এই দুটো দেখুন, এখানে আছে একটা সেট অফ রত্নস, এখানে আছে আরেকটা সেট অফ রত্নস। অর্থাৎ যদি সহজ করে বলি, প্রথম ধাপে আছে 8টা, তারপরের ধাপে এই যে 9, 10, পিছনে আছে 11, 12, আর এই যে এটা হচ্ছে 13। প্রথম ধাপে 8টা আছে, তারপরে তলায় 1, 2, আরও 2 পিছনে আছে, তাহলে 8 আর 4, 12। আর এই যে মাঝখানে যেটা আছে দেখা যাচ্ছে কেন্দ্রীয় চূড়াটা, এটা হচ্ছে 13। অর্থাৎ 3টে 13 চূড়া মন্দিরে কিন্তু 3 রকম স্টাইল। কিন্তু যেহেতু এটা 13টা চূড়া আছে, তাই জন্য আমরা এটাকে 13 রত্ন বা ত্রয়োদশ রত্ন মন্দির বলি, বা 13 পিনাকল টেম্পলস বলি। এবারে চলে যাব 17 চূড়া। এটা পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায়। মন্দিরটা বহুবার সংস্কার হয়েছে, তাই জন্য এর প্রাচীনত্বটা হারিয়ে গেছে। একমাত্র বাংলার একটাই 17 চূড়া মন্দির আছে, হচ্ছে এই পার্বতীনাথ মন্দির। এই 17 চূড়া মন্দিরে যেহেতু আর এর অন্য কোনো মন্দির নেই, তাই জন্য এটা তো আর কারো মন্দিরের সঙ্গে আপনাকে আমি প্যারালাল দেখাতে পারবো না। তা এটার হচ্ছে ওই 8, 8, 1 এই স্টাইলে রয়েছে মন্দিরটা। দেখুন এই প্রথম দিকে যে চূড়োগুলো আছে, এই চূড়োর যে মানে এটার যে সাইজ বলুন বা তার যে চেহারা বলুন, তার থেকে তুলনামূলকভাবে কিন্তু এটা অনেক ছোট, কিন্তু কেন্দ্রীয় চূড়াটা অনেক বড়। এবারে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে 21 চূড়া মন্দির। 21 চূড়া মন্দির কিন্তু এখন আর নেই, মানে দেখা যায় না। যদি 21 চূড়া মন্দির একটা সময় ছিল, কিন্তু যেহেতু সেই 21 চূড়া মন্দির নেই, দেখাতে পারছি না। 21 চূড়া মন্দির হয়, তা যেহেতু আমি দেখিনি বা এখন নেই, সেই জন্য আমি তার আর্কিটেকচারটা বলতে পারছি না। আমরা চলে যাব 25 চূড়া মন্দির, যেটা একটা মানে দেখানোর জিনিস এবং অসাধারণ আর্কিটেকচারাল বিউটি এর মধ্যে জড়িয়ে রয়েছে। আমি 5টা
পঁচিশ রত্ন মন্দির দেখাবো। এই পঁচিশ রত্ন মন্দিরটা একটু খেয়াল করে শুনতে হবে। এই পঁচিশ রত্ন মন্দিরটা দু রকম ভাগের হয়। একটাকে আমি প্রথমে দেখেছিলাম তিনতলা পঁচিশ রত্ন মন্দির, আরেকটা দেখিয়েছিলাম মানে প্রথমে একেবারে দোতলা পঁচিশ রত্ন মন্দির। আমাদের পশ্চিমবঙ্গে মোট 5টা 25 চূড়ার মন্দির আছে। তার মধ্যে 3টেই আছে বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার কালনাতে, এবং 3টে মন্দিরই এএসআই প্রোটেক্টেড। প্রথমে যে মন্দিরটা বলবো এটা লালজি মন্দির, পূর্ব বর্ধমানে কালনাতে অবস্থিত, এবং 1739 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়, এবং এই মন্দিরটা হচ্ছে 25 চূড়া মন্দিরের প্রথম 25 চূড়া মন্দির। খেয়াল করে দেখুন, এই সামনে একটা নাট মন্দির মতন রয়েছে 4 চালা, পিছনে আছে 25টা চূড়া। আমি ডিটেলসে বলছি কীরকম আর্কিটেকচারটা কেমন হয়, আমি পরে বলছি, এটা না পরের ছবি দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই ধারে এই যে দেখুন, এই যে আমি যেখানে লাইনটা বরাবর যাচ্ছে, রেড লাইনটা বরাবর, এখানে না মৃত্যুলতা আছে। অনেক মন্দিরে এই মৃত্যুলতা দেখা যায়। এখানে এক সারি মৃত্যুলতা আছে, এখানে এক সারি মৃত্যুলতা আছে, এর গায়ে টেরাকোটা আছে, আর এইগুলো হচ্ছে একটু খাঁচ কাটা, রিক্ট, এই খাঁচ কাটা। এই 25টা চূড়া আছে, আমি আরও দেখাচ্ছি। এখানে ওই কালনা রাজবাড়ির চত্বরেই আপনি দুটো পাবেন। পরেরটা ঠিক পিছন দিকে আছে কৃষ্ণচন্দ্র মন্দির, এখানে দেখুন 25 চূড়া। এখন এই যে 25 চূড়া, এটাতে আপনার বুঝতে সুবিধা হবে বা বোঝাতে সুবিধা হবে, এটা কিন্তু ত্রিতল 25 রত্ন মন্দির। আচ্ছা, কীরকম করে আমরা এর বিন্যাসটা করব, কারণ এটা একটু খেয়াল করে শুনতে হবে, কারণ আমি এরপরে আরও দুটো ছবি দেখাবো, তার সঙ্গে কিন্তু একটু মিল আপনি পাবেন। আমি বলেছিলাম যে 25 রত্ন মন্দির, প্রথমে বলেছিলাম যে 25 রত্ন মন্দিরে দুটো ভাগ হয়, ত্রিতল 25 রত্ন মন্দির, দ্বিতল 25 রত্ন মন্দির। এই ত্রিতল 25 রত্ন মন্দির এটা কিন্তু সাধারণত 4টে আছে। 3টে আছে হচ্ছে বর্ধমানের কালনায়, একটা আছে হাওড়ার সুখাড়িয়ায়, আর আরেকটা মন্দির আছে দ্বিতল, যেটা সেটা সোনামুখীর বাঁকুড়ায়। তা আমি এটা দেখাচ্ছি বোঝানোর জন্য যে এর বিন্যাসটা কেমন। দেখুন, ত্রিতল আমি আগে বলছি, এটা হচ্ছে আমি যদি প্রথম তল বলি, এটাকে যদি দ্বিতল বলি, এটাকে বলবো ত্রিতল। কেন্দ্রীয় বিন্যাসটাকে আমি বাদ দিচ্ছি। তাহলে এখানে প্রত্যেকটা কোণায় 3টে করে রত্ন রয়েছে। খুব ভালো করে জিনিসটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা, দুটো, আর এই যে দেখা যাচ্ছে একটা, 3টে, তার মানে একটা কোণায় 3টে করে রত্ন রয়েছে। তাহলে প্রথম তলায় এখানে 3টে, এখানে 3টে 6টা, এখানে 3টে 9টা, আর ওই পিছনে আছে 3টে 12টা। তার মানে প্রথম তলায় 12টা চূড়া বা 12টা রত্ন। এবার আমরা দ্বিতলে যাচ্ছি, একটা, দুটো, একটা সাইডে দুটো করে আছে, দুটো করে রত্ন আছে। তাহলে এখানে দুটো রত্ন, এটা দুটো রত্ন, পিছনে আবার দুটো দুটো, 4টে রত্ন। তার মানে 2, 4, 6, 8। তাহলে এখানে ছিল 12, 4 3 12, 4 2 8, তাহলে 12 আর 8 হচ্ছে 20। এবারে আমরা ত্রিতলে যাচ্ছি, 1, 2, 3, পিছনে একটা আছে 4, 24। এইটা হচ্ছে কেন্দ্রীয় চূড়া 25। আবার বলছি, প্রথম তলে একটাতে 3টে করে সমষ্টি, তাহলে 3টে 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 12টা। দ্বিতলে দুটো করে, 4 2 8, 8 আর 12 20। ত্রিতলে একটা করে, 24, আর কেন্দ্রীয় চূড়া হচ্ছে একটা 25। এবারে আমরা সুখাড়িয়া চলে যাব। আরেকটা আমরা দেখাইনি এখনও, এটা হচ্ছে, এটাও কালনায়, এটাতে 25 চূড়া মন্দির, গোপালের মন্দির বলে বা গোপালজি মন্দির বলে। এটাও এএসআই, 3টে পরপর যে মন্দির দেখান 3টে এএসআই প্রোটেক্টেড। দেখুন এখান থেকে দেখুন, এই যে এক স্টাইলে তৈরি করা হয়েছে। সামনে একটা আর্চ মতন আছে, এখানে এই যে সাইড দিয়ে মৃত্যুলতা আছে, এবং ছবিটা এই সূর্যটা পিছন দিকে ছিল বলে ছবিটা ভালো হয়নি, কিন্তু এটা হচ্ছে আপনার ওই 1763-64 সালে তৈরি হয়। অর্থাৎ প্রথমে হয় লালজির মন্দির, তারপরে হয় কৃষ্ণচন্দ্র মন্দির, আর তৃতীয় হয় হচ্ছে এইটা গোপালজির মন্দির। এই 3টে এএসআই প্রোটেক্টেড মনুমেন্ট। আমরা এবার চতুর্থ 25 রত্ন মন্দিরে যাব। এটা হচ্ছে হুগলি জেলার সুখাড়িয়াতে। এটা আনন্দময়ী বা আনন্দ ভৈরবী মন্দির, কালী প্রতিষ্ঠিত। 3টেতে কৃষ্ণ মন্দির, এটা হচ্ছে কালীর মন্দির। দেখুন ওই একই, এটাতে আপনি দেখতে পাবেন এই 3টে পরিষ্কার ছবি আছে, 3টে করে 20, এই 12, 8, 20, 24, 1, 25। এইবারে কিন্তু আমরা দ্বিতল পঞ্চবিংশতি রত্ন মন্দিরে যাব।
এটা হচ্ছে সোনামুখীতে শ্রীধর মন্দির। এটি হচ্ছে আমাদের বাংলার সবচেয়ে শেষে তৈরি হয়েছে 1843 থেকে 44-এর মধ্যে। এই মন্দিরের বিন্যাসটা কিন্তু একটু অন্য ধরনের। কী তফাৎ? 25 রত্ন রেখে একটা তলা তুলে দেওয়া হয়েছে। আগের 25 রত্নের বিন্যাস ছিল 3টে করে, এক একটা সাইডে 12টা, তারপরে সাইডে 2টো করে 20টা, তারপরে তলায় হচ্ছে 4টে 24, 1 25। এখানে একটা তলাকে তুলে 25 করা হয়েছে। কিভাবে করা হয়েছে? এটা একটু অন্য ধরনের। আচ্ছা, আগে বলে দিই, এখানে এই মন্দিরটার চারদিকে, মানে এটা হচ্ছে পশ্চিম দিক, পূর্ব, উত্তর, দক্ষিণ চারদিকে কিন্তু টেরাকোটা আছে। শুধুমাত্র এই দিক আর এই দিকটা দেখা যায়, বাকিগুলো বাড়ি হয়ে যাওয়ার জন্য তার টেরাকোটা অলঙ্করণ দেখা যায় না। পারলে ঘুরে আসবেন, অসাধারণ টেরাকোটার মন্দির। যদিও এটা এসআই প্রোটেক্টেড নয়, ব্যক্তিগত মালিকানায় রয়েছে। কী করে এবার বিন্যাসটা? দ্বিতলে, প্রথম তলে এক একটা কোণায়, এক একটা সাইডে যেরকম 3টে করে ছিল, এখানে 4টে করে আছে চূড়া। তাহলে একটা তলায় 4 4-এ 16টা, ওখানে ছিল 12টা, এখানে হচ্ছে 4টে করে 16টা। তাহলে প্রথম তলায় ওখানে আমরা দেখলাম 12, এখানে দেখলাম 16। ওখানে দ্বিতলায়, দ্বিতীয় তলে ছিল হচ্ছে 2টো করে, 4 2 8টা, তাহলে এখানে হয়ে গেছে 4 4-এ 16। পরের যে তলাটা, মানে দ্বিতল যেটা, সেখানে 2টো করে আছে, তাহলে 2 2 2 2, তাহলে 16 আর 8 24, 1 25। আবার বলছি, ওখানে ছিল প্রথম তলায় 3টে করে 12, দোতলায় 2টো করে 8, তৃতীয়তলে এক একটা করে, তাহলে 12 8 4 1। এখানে বিন্যাস হচ্ছে 16 8 1, অর্থাৎ এক একটার দিকে 4টে করে, 4 4-এ 16, তারপরে 4 2 8, 16 আর 8 24, আর কেন্দ্রীয়টা হচ্ছে 25, অর্থাৎ একটা তলা তুলে দেওয়া হলো। এবারে আমরা চলে যাব এমন কিছু মন্দির, যে মন্দিরগুলোর মধ্যে আমরা মিশ্র রীতি দেখতে পাই। কেন মিশ্র রীতি বলছি? মিশ্র রীতি বলছি হচ্ছে যে এই যে মন্দিরটা আমি দেখাবো কয়েকটা মন্দির পরপর, এইটা কিন্তু দালান, ধরুন এটা নেই, ভেবে নিন, তাহলে এটা কিন্তু দালান আকৃতির মন্দির। তা দালান আকৃতির মন্দিরের উপরে আরেকটা 4 চালা রয়েছে, তাহলে আমি মন্দিরটাকে কি বলবো? দালান মন্দির? না, দালান মন্দিরও বলবো না, আবার এটাকে আমি চালা মন্দিরও বলবো না। তাহলে দালানের উপরে চালা, মানে দু ধরনের আর্কিটেকচারকে মিশানো হয়েছে এখানে। আমরা এরকম আরেকটা দেখাবো, এটা কিন্তু চালার উপরে দেখাচ্ছি। এবার আপনাকে দেখাবো রত্নের উপরে, সেম জিনিস। সামনেটা দেখুন, এটা সোনামুখীতে আমি দেখেছি, দালান আকৃতির মন্দির। উপরে দেখুন একটা পঞ্চরত্ন মন্দির বসিয়ে দিয়েছে। আগেরটা ছিল হচ্ছে দালানের সঙ্গে চালা, এটা হচ্ছে দালানের সঙ্গে রত্ন। তারপরে যেটা দেখাবো সেটা খুব ইন্টারেস্টিং, খুব মজার। সাধারণত দেখে মনে হবে এটা একটা বাড়ি, আসলে এটা কিন্তু বাড়ি নয়, এটা কিন্তু মন্দির। দালানের উপরে আরেকটা দালান। প্রথম যে দালানটা, এখানে খুব সুন্দর পঙ্খের কাজ আছে, স্টাকো যেটাকে আমরা বলি। সাধারণত মন্দির গাত্রে আমরা টেরাকোটাও যেমন দেখতে পাই, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পঙ্খের কাজও দেখতে পাই। এবং কিছু কিছু মন্দিরে কিন্তু এই টেরাকোটা পঙ্খ কোনোটাই নেই, একটা নতুন ধরনের জিনিস আছে যেটা খুব কম দেখা যায়, আমি দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে ফ্রেস্কোর কাজ। এখানে দেখুন, এই সামনে এইগুলোতে কিন্তু কিছু কিছু টেরাকোটা আছে, এই জায়গাগুলোর মধ্যে এইগুলো কিন্তু পঙ্খের কাজ। এটা হচ্ছে একটা দালান, তার উপরে আরেকটা দালান, বিগ্রহ কিন্তু এখানে আছে, দ্বিতলে আছে। আমি এরকম 2টো ছবি দেখাবো, দেখে দূর থেকে মনে হবে এটা একটা বাড়ি, এটা কিন্তু বাড়ি না, দালানের উপরে দালান। আমি আরেকটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা রাজগ্রামে তোলা আমার। এটা দেখুন, এইটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে একটা তল। মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু 2টো ধরনের জিনিস ব্যবহার করা হয়েছে, একটা ল্যাটেরাইট বা মাকড়া পাথর, আর একটা ইট, দুটোকে মিশিয়ে মেশানো হয়েছে। এই ধরনের মন্দিরগুলো দূর থেকে মনে হবে এইগুলো বাড়ি, কিন্তু বাড়ি নয়, এগুলো একেবারেই আপনার মন্দির। এটা দামোদর মন্দির, রাজগ্রাম। এবারে দেখাবো একেবারে, মানে যেটাকে আমরা বলি হচ্ছে টিপিক্যাল দালান মন্দির। দালান মন্দির আমরা কলকাতায় অনেক আছে দালান মন্দির। তা আমি এটা দেখাচ্ছি এই কারণেই, এটা কোতুলপুরে দেখুন, এখানে না টেরাকোটা খুব সুন্দর সুন্দর, মানে আরও ছিল, এইসব জায়গায় টেরাকোটা ছিল, নষ্ট হয়ে গেছে সংস্কারের বদলে। এখানে কিন্তু কিছু কিছু মূর্তি আছে, দশাবতার তাস থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কৃষ্ণের বিভিন্ন রূপ আছে এই জায়গাগুলোতে। এটা হচ্ছে দালান আকৃতির মন্দির। এবারে আমরা চলে যাব একেবারে একটু নতুন ধরনের জিনিস, এটাকে আমরা বলি হচ্ছে অক্টাগোনাল টেম্পল বা অষ্টকোণাকৃত মন্দির।
8টা সাইড আছে, এরকম 8টা সাইড আছে। দেখুন গায়ে অপরূপ টেরাকোটা আছে। এটা কিন্তু ইলামবাজারে, বীরভূম জেলার ইলামবাজারে দিয়ে এই মন্দিরটা আছে, হাটতলা মহাপ্রভু মন্দির। এখানে দেখুন এই সাইডে সাইডে না, এই যে এই জায়গাটা এইখানে আছে, পিছনে আছে, এইসব এইগুলোতে পুরো ছিল টেরাকোটা, এখন নষ্ট হয়ে গেছে সংস্কারের অভাবে। তা এইটা হচ্ছে একটা খুব সুন্দর অষ্টকোণাকৃতি মন্দির, যদিও অষ্টকোণাকৃতি তো অনেক আছে। আচ্ছা, এবারে আমরা চলে যাব হচ্ছে ওই যখন বলেছিলাম ওই অ্যানোম্যালাস ডিজাইন, মডিফাইড ডিজাইন, এই মন্দিরগুলো নির্দিষ্ট কোনো স্থাপত্য রীতি মেনে চলে না। মানে দালান বলুন, রত্ন বলুন, দেউল বলুন, বা আমি চালা বলুন, কোনোটাই মেনে চলে না। এটা হচ্ছে, যদি আমি আপাত দৃশ্যে দেখি, এটা একটা দালান আকৃতির মন্দির, কিন্তু ঠিক দালান নয়, এবং তার উপরে একটা চূড়োর মতো রয়েছে। প্রথমে মনে হবে তো এটা রত্নের মতন, এক রত্ন মন্দির, কিন্তু এক রত্ন নয়। এটা জটেশ্বর শিব মন্দির, মহানদ, হুগলিতে আছে, খুব প্রাচীন মন্দির। এইটা ওই দেখুন ওই থামগুলো রয়েছে, কিন্তু এটা কিন্তু দালান নয়, মন্দিরটার পিছনটা। এইটা কিন্তু সামনে ওই নাট মন্দিরের মতন, আর এই ভিতরটাই মন্দির। আমি ওই রকম আরও দুটো মন্দির দেখাবো। তার মধ্যে একটা মন্দির তো আমরা সবাই জানি বা দেখেছি, ওই বললাম যখন আমরা বাঁশবেড়িয়াতে দেখিয়েছিলাম অনন্ত বসুদেবের মন্দির, তার সঙ্গে সঙ্গে আরেকটা মন্দিরের কথা বলেছিলাম, হংসেশ্বরী মন্দির। এটা তো আমরা সবাই জানি, আমাদের এটা নিয়ে আর বলার কিছু নেই। এটা হচ্ছে ওই অ্যানোমালাস ডিজাইনের মধ্যে পড়ে, মানে কোনো রত্ন বা চালা বা এর মধ্যে পড়ে না, সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মন্দির। আর এরপরে আমরা চলে যাব এমন একটা মন্দিরে, যে মন্দিরটা দেখে মনে হবে একটা গির্জার মতন, আবার এটাও মনে হবে যে এটা তো একটা নবরত্ন মন্দির। কিন্তু নবরত্ন মন্দির যেমন দেখতে হয় সাধারণত, যদি আমরা দক্ষিণেশ্বরটাকে ভাবি নবরত্ন মন্দির হিসাবে, তাহলে কিন্তু এটা তো সেরকম নয়। আবার এটাও মনে হতে পারে যে এটা তো একটা চার্চের মতো দেখতে বা গির্জার মতো দেখতে। এটা হচ্ছে হদলনারায়ণপুর হচ্ছে পাত্রসার ব্লকের মধ্যে পড়ে, বাঁকুড়া জেলা। হদলনারায়ণপুরে রাধা দামোদর মন্দির, ওখানে 3টে তরফ আছে, বড় তরফ, মেজ তরফ, ছোট তরফ। বড় তরফে দুর্গোৎসব খুব বিখ্যাত, এটা হচ্ছে ছোট তরফ। এই মন্দিরে এই জায়গাটায়, এখানে টেরাকোটা আছে, এইসব জায়গায় টেরাকোটা আছে। এইখানে অর্জুনের লক্ষ্যভেদ আছে, এই জায়গাটা, এইখানে অর্জুনের লক্ষ্যভেদের একটা ফলক আছে, মানে টেরাকোটা ফলক আছে। এবং এই মন্দিরটা রং টং করে দিয়েছে, এখন তো আরও রং হয়ে গেছে। এটা কিন্তু একটা মডিফাইড ডিজাইনের মধ্যে। দেখুন সামনের সিঁড়িটা একটু অন্য, এইরকম সিঁড়ি আমি অনেক মন্দিরে দেখেছি, কিন্তু এইখানে খুব সুন্দর টেরাকোটা আছে। আর এইখানে যেটা বললাম ওই অর্জুনের লক্ষ্যভেদ ওর ফলকটা আছে। আমরা এবারে চলে যাব হচ্ছে মন্দির থেকে একটু সরে যাব, মন্দিরের মতন দেখতে মন্দিরের একটা কৃষ্ণ মন্দিরের একেবারে মানে যেখানে মন্দির থাকে, মূল মন্দিরের মধ্যেই রয়েছে, মানে মূল মন্দিরের মানে জায়গার মানে তার কি বলবো, তার কাছাকাছির মধ্যে রয়েছে, কিন্তু সেটাকে আমরা অনেকেই বলেন মন্দির, অনেকে বলেন সেটা মঞ্চ। রাধাকৃষ্ণের যখন পুজো হয় বা যখন রাধাকৃষ্ণের তো অনেক উৎসব হয়, আমাদের প্রধানত যখন রাস উৎসব হয় তখন এই ধরনের আমরা রাসমঞ্চ দেখতে পাই। একটু বলে রাখি, কলকাতায় কিন্তু এরকম দুটো রাসমঞ্চ আছে। একটা যেখানে আপনারা যদি এই যে রাস পূর্ণিমা আসছে, দুটো রাস পূর্ণিমা হয়। প্রথম যে রাস পূর্ণিমাটা হয় সেটা হচ্ছে কি লক্ষ্মী পুজোর পরে যে পূর্ণিমাটা হয় সেটাকে রাস পূর্ণিমা বলে। সেই রাস পূর্ণিমায় 3 দিন ধরে রাস উৎসব হয়। এবং কলকাতার বুকে যে দুটো অবশিষ্ট রাসমঞ্চ আছে, একটা মদনমোহনের রাসমঞ্চ বাগবাজারে, আরেকটা কাশীপুরে বরানগরের আগে, যেখানে আপনার ওই নড়াইল হাউস আছে, তার ঠিক বিপরীতে একটা মাঠ আছে, ওখানে একটা রাসমঞ্চ আছে এবং রাসের মেলা এখনও হয় ওখানে। তা এই দুটো হচ্ছে কলকাতার অবশিষ্ট রাসমঞ্চ। এবার আমি বলেছিলাম যে রাস দু ধরনের হয়, একটা হচ্ছে যেটা নভেম্বর মাসে আমরা সাধারণত রাস উৎসব বলে থাকি সেইটা, আর এছাড়া আরেকটা রাস হয় যেটা হয়ে গেল কদিন আগে, সেটা হচ্ছে বলদেবের রাসযাত্রা। এই চৈত্র পূর্ণিমা কেটে হয়ে গেল কদিন আগে, চৈত্র পূর্ণিমা হয়। কলকাতার বুকে দুটো জায়গায় এই রাস উৎসব পালিত হয়। একটা হচ্ছে ছোটো রাসবাড়ি টালিগঞ্জে, সেখানে রাসমঞ্চ আছে, বর্তমানে সেটা সেই রাসমঞ্চটা ভেঙে গেছে। সেটা হচ্ছে একমাত্র রাসমঞ্চ আমার চোখে দেখা, যেটা কিন্তু একেবারে সম্পূর্ণ মেহগনি কাঠের তৈরি, মেহগনি কাঠের রাসমঞ্চ। এটা তো একটা বড় বিষয়, এটা তো আর এইটুকু সময়ের মধ্যে বলা যাবে না। আর আরেকটা রাসমঞ্চ আছে, সেটা হচ্ছে যে বেলেঘাটায় মিত্রবাড়ির যে রাসমঞ্চ, ওখানে বড়দেবের রাসযাত্রা অনুষ্ঠিত হয়, ওখানেও রাসমঞ্চ আছে। এবারে আমরা যেটা দেখাচ্ছি, এটা সপ্তদশ রত্ন বা 17 চূড়া রাসমঞ্চ। এটা হচ্ছে বাংলার অন্যতম বৃহদাকার রাসমঞ্চ।
আমি একটু আগে বলেছিলাম, দেখালাম একটা মন্দির, বলেছিলাম যে হদননারায়ণপুরের 3টে তরফ আছে, বড়, মেজ, ছোট। এটা ছোট তরফের রয়েছে, এই বড় তরফে রয়েছে। এইখানে এই দেখুন, এই জায়গাগুলোতে এখানে এখানে এখন 8টা সাইড আছে। এই প্রত্যেকটাতে একটা করে আপনার, কোনোটায় গজগামিনী, কোনোটায় হচ্ছে আপনার মহিষাসুর মর্দিনী, কোনোটায় অনন্ত সায়নে বিষ্ণু, এক একটা জায়গায় এক এক রকম ধরনের ফলক আছে। এবং এটার স্ট্রাকচারটা হচ্ছে সপ্তদশ মানে 17 চূড়া। কীভাবে বিন্যাসটা হয়েছে, প্রথমে রয়েছে হচ্ছে এই যে এরকম যে চূড়োগুলো এরকম রয়েছে, একটা তলায় রয়েছে 8টা, তারপরে তলায় রয়েছে 8টা 16টা, আর এই যে দেখা যাচ্ছে যেটা, এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় চূড়া, 17 রত্ন বা 17 চূড়া। এরকম রাসমঞ্চ প্রচুর আছে বাংলায়, এক একটা এক এক রকমের। তা আমি এখানে 2টো রাসমঞ্চ দেখিয়েছি, আরেকটা দেখাবো, সেটা কিন্তু একটু ভিন্ন জাতির রাসমঞ্চ। সাধারণত এরকম রাসমঞ্চ আমরা খুব একটা চোখে দেখিনি। এটা কলকাতার খুব কাছে খড়দাতে অবস্থিত। খড়দায় শ্যামসুন্দরের মন্দির আছে, শ্যামসুন্দর মন্দিরের রাসমঞ্চ, দোলমঞ্চ দুটোই আছে। রাস উৎসবও বিখ্যাত, দোল উৎসবও বিখ্যাত। তো এটা হচ্ছে ওই রাসমঞ্চ খড়দায়। এটা দেখুন, এটা কিন্তু এই রাসমঞ্চটা, এখানে দেখুন এই যে এইগুলো সব এক একটা করে চূড়া, এটাও একটা একটা করে চূড়া, আর এটা হচ্ছে কেন্দ্রীয় চূড়া। এখান দিয়ে খুব সুন্দর সিঁড়ি, এইখানে বিগ্রহ বসেন, রাস পূর্ণিমার সময় বিগ্রহ বসেন। এবং যেটা হয় সেটা হচ্ছে কি যে, একটু বলে দিই বিষয়টা, যে রাসের দিন সন্ধেবেলা মূল মন্দির থেকে বিগ্রহকে, রাধাকৃষ্ণের বিগ্রহকে দোলায় করে নিয়ে আসা হয়, নিয়ে এসে এই রাসমঞ্চে বসানো হয় এবং বসিয়ে তার একটা বিশেষ পূজা হয় এবং তিনি রাসমঞ্চে অধিষ্ঠান করেন। এরকম 3 দিন করেন, রাসের 3টে দিন আছে, 3 দিন করেন। করার পরে তারপরে চতুর্থ দিনে হয় ভাঙা রাস। ভাঙা রাস থেকে মানে তৃতীয় দিন বিগ্রহ সারা রাত থাকেন, সারা রাত তিনি সেবা পান। তারপরে চতুর্থ দিনের সকালবেলা তার ভাঙা রাস হয় এবং বিগ্রহকে মূল মন্দিরে আবার স্থানান্তরিত করা হয়। বাংলার বুকে কিন্তু রাসমঞ্চের সংখ্যা অনেক বেশি। যদিও এটা আমার ব্যক্তিগত অভিমত, যেহেতু রাসমঞ্চ সাধারণত যখন কোনো স্ট্রাকচার বা কোনো মন্দির তৈরি করা হয় সেটা তো একটা নির্দিষ্ট তার কোনো কিছু মাথায় রেখে করা হয়। তা যেহেতু রাস উৎসবটা 3 দিন ব্যাপী, তাই জন্য রাসমঞ্চের সংখ্যাটা মনে হয় বেশি। এটা আমার ব্যক্তিগত অভিমত। যদি দোলমঞ্চের সংখ্যা কিন্তু একটু কম। আমরা দোলমঞ্চে যাব। তা দেখুন, এই যে দোলমঞ্চ আছে, এটা আমি দোলমঞ্চের মধ্যে একটুখানি বলে দিই যে দোলমঞ্চের মধ্যে কিন্তু চালা এবং রত্ন 2 ধরনের দোলমঞ্চ আছে। আমি 2টো উদাহরণ দেখাবো। প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রত্ন আকৃতির দোলমঞ্চ। রত্ন আকৃতির দোলমঞ্চ মানে হচ্ছে, দেখুন এইগুলোকে যদি আমি এক একটা করে রত্ন ধরি, এটা 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 4টে দিকে 4টে রত্ন, আর উপরে একটা রত্ন, মানে পঞ্চরত্ন দোলমঞ্চ। এরকম নবরত্ন দোলমঞ্চ আছে। আর এই জায়গাটায় অনেক দোলমঞ্চ হয়। দোলমঞ্চগুলো না রাসমঞ্চের চেয়ে উঁচু হয় এবং অনেক সময় দোলমঞ্চে ওঠার সিঁড়ি থাকে, পিছন দিকে সিঁড়ি থাকে বা সামনের দিকে বা সাইডে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে ওঠা হয়, ওখানে ঠাকুরকে বসানো হয়, এই জায়গায় ঠাকুরকে বসানো হয়। এবং এই জায়গাগুলোতে না টেরাকোটা আছে, অনেক রাস দোলমঞ্চ আছে যেগুলো খুব সুন্দর টেরাকোটার অলঙ্করণে সজ্জিত। এবারে আমি দেখাবো, বলেছিলাম যে রত্ন এবং চালা, এটা কিন্তু চালা আকৃতির দোলমঞ্চ। দেখুন, 1, 2, 3, 4টে। আমরা যদি একটু যদি মনে করেন, আমরা পালপাড়ায় 4চালা মন্দির দেখিয়েছিলাম, বলেছিলাম যে ওটা হচ্ছে একটা এসআই প্রোটেক্টেড মনুমেন্ট। এটাও দেখুন 4চালা আকৃতি। এই জায়গাগুলো দেখুন, এই একটা চাল, এই একটা চাল, আর পিছন থেকে 2টো চাল, 4টে চালা। আর এইগুলো এখানে খুব সুন্দর টেরাকোটা ছিল, কিন্তু সংস্কারের অভাব, মানে ঠিকভাবে সংস্কার না হওয়ার জন্য, রং করার জন্য টেরাকোটাগুলো নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে দশঘড়া, হুগলি। দশঘড়াতে আপনি ওই বিশ্বাস বাড়ি, 2টো বাড়ি আছে, তার মধ্যে বিশ্বাস বাড়িতে দুর্গোৎসব খুব বিখ্যাত। ওদের ওই 4 হাতালা দুর্গা আছে এবং ওইখানে ওদের শুধু যে দুর্গোৎসব বিখ্যাত তা নয়, ওদের রাস, দোল এবং রথযাত্রাও খুব বিখ্যাত। তা আমার রথযাত্রা দেখারও সৌভাগ্য হয়েছিল। তো এইখানে ঠাকুরকে বসানো হয়। ওই সামনে একটা পুকুর মতন আছে, তা আর দুদিকে আপনার এই দোলমঞ্চ, রাসমঞ্চ, কাছারি বাড়ি, তারপরে যেখানে দুর্গা দালান আছে সেইটা আছে, এবং ওদের বাড়িও আছে। তো এইটা হচ্ছে 4চালা দোলমঞ্চ। আর আমরা প্রথমে যখন 12চালা মন্দির দেখিয়েছিলাম, যদি আমি একটু দেখানোর চেষ্টা করব, 12চালা মন্দির আমরা দেখিয়েছিলাম না, তখন আমি একটা রাসমঞ্চ আপনাদের, এই দোলমঞ্চ আপনাদের দেখিয়েছিলাম। একটু দেখাচ্ছি প্যারালাল, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা দেখুন, এখানে কিন্তু এটাও কিন্তু একটা দোলমঞ্চ, এটা কিন্তু 8চালা দোলমঞ্চ। এই যে এটা 4টে 8টা।
আর এই যখন আমরা যেটা দেখালাম আলোচনা করছি, এটা হচ্ছে 4 চালা দোল মঞ্চ, যেটা 10 ঘড়ায় আছে। এবারে আমরা চলে যাব হচ্ছে তুলসী মঞ্চ। আচ্ছা, তুলসী মঞ্চের ক্ষেত্রে আমরা বলি যে আচ্ছা, আমি একটা জিনিস একটু বাদ দিয়ে গেলাম দোল মঞ্চ সম্পর্কে। দোল মঞ্চ যেহেতু দোল উৎসবটা একদিনের উৎসব, ভোরবেলা একেবারে সূর্যোদয়ের আগে রাধাকৃষ্ণ বিগ্রহকে দোলের দিন, দোল পূর্ণিমার দিন, ওই ঠাকুরকে মূল মন্দির থেকে দোল মঞ্চে নিয়ে আসা হয় এবং নিয়ে আসা পরে ওখানে একটা বিশেষ পুজো হয় একেবারে ভোরবেলা, তখন সূর্য ওঠে না, ওই সময় পুজোটা হয়, তাকে দেবদোল বলে। তারপরে সবাই ভক্তরা সবাই ঠাকুরকে আবির দেন। এবং এই দোলমঞ্চর ক্ষেত্রেও বলে দিই যে দোল কিন্তু আমরা যে দোল উৎসব বলে থাকি, দোল পূর্ণিমা বলে থাকি, মানে চৈত্র পূর্ণিমার আগের পূর্ণিমা যেটা দোল পূর্ণিমা, মানে মাঘী পূর্ণিমার পরেরটাকে দোল পূর্ণিমা বলে। এই দোল পূর্ণিমা কিন্তু এই দোলের মধ্যে অনেক মানে কিছু কিছু ভাগ আছে, আপনারা একটু জেনে রাখুন, অনেকেও জানেন। সেটা হচ্ছে যে পূর্ণিমার দিন যে দোলটা হয় সেটাকে তো আমরা বলেই থাকি যে মূল দোল উৎসব, কিন্তু অনেক জায়গা কিন্তু পঞ্চম দোল হয়, অর্থাৎ দোলের পরে 5 দিন পরে যে দোলটা হয়। আমার 2টো দোল দেখেছি, পঞ্চম দোল দেখেছি। তার মধ্যে একটা বলে দিই, দেখে আসতে পারেন। সেটা হচ্ছে যে আপনার বেলুড়ে, ওই বেলুড় মঠের আগে পড়বে। যদি আপনি দক্ষিণেশ্বর পার হয়ে বাড়িতে আসেন, বাড়ি থেকে যদি আপনি হাওড়ার দিকে যান গঙ্গা বরাবর বাঁ দিক দিয়ে, বেলুড় মঠের আগে পড়বে, ওখানে পূর্ণচন্দ্র দায়ের একটা রাসবাটি আছে। তো ওখানে খুব সুন্দর রাসমঞ্চ আছে, গোলাকৃত রাসমঞ্চ আছে। ওখানে যে বিগ্রহ আছেন, মানে রাধাকৃষ্ণ বিগ্রহ আছেন, ওনার পঞ্চম দোল হয়। আবার পঞ্চম দোল হয় হচ্ছে দক্ষিণ 24 পরগনার জয়নগরে, ওখানে পঞ্চম দোল হয়। সপ্তম দোল আছে, সপ্তম দোল হালি শহরে হয়, কদিন আগে হয়ে গেছে, হালি শহরে হয় সপ্তম দোল। সেটা হচ্ছে এই শ্যামরায় আছেন। আমরা তো শ্যামরায় সম্পর্কে পড়েছি কলকাতার, পুরনো কলকাতায় যখন আপনার দোল উৎসব হতো, ওই যেখানে লাল দিঘিটা আছে ওখানে দোল উৎসব হতো, এবং ওই দিঘির জলটা লাল হয়ে যেত, রঙের আবিরের রঙ হয়ে যেত, লাল 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 বাজার, লাল দিঘি। তা ওই সপ্তম দোল হয় হালি শহরে। আর 12 দোল আছে। 12 দোল, যদিও 12 দোলটা কিন্তু সম্পূর্ণ আলাদা, তাও বলে রাখি 12 দোল মানে কিন্তু অনেকেরই মধ্যে ধারণা আছে যে দোল পূর্ণিমার পরে 12 দিন, না, সেটা নয়, একটা তিথি আছে। ওটা শুধুমাত্র কৃষ্ণনগর রাজবাড়িতে হয়, এবং ওটা মানে দোল উৎসব বলে না, ওটা একটা আলাদা উৎসব। যারা গেছেন তারা জানেন যে মহারাজা কৃষ্ণচন্দ্র ওই দোল উৎসব প্রবর্তন করেন, এবং ওই দিনে রাজবাড়ির বাইরে, মানে কৃষ্ণনগর রাজবাড়ির বাইরে ওই একেবারে ওদের যে কোর্টইয়ার্ড আছে ওখানে 12টা আপনার কৃষ্ণ বিগ্রহ, মানে রাজবাড়ির বিগ্রহ নিয়ে 12টা বিগ্রহ, ওদের ওই 3টে হয়। একটা মানে ফুল দোল, একটা হচ্ছে ফুল বেশ, একটা রাজবেশ, আর একটা কী বেশ, 3টে বেশ আছে। এবং সেই সময় একটা সময়, এখন আর আসে না, একটা সময় অগ্রদ্বীপের গোপীনাথও আসতেন ওখানে, তো এখন আর উনি আসেন না, এখন একটা ছবি পুজো করা হয়, কিন্তু ওই 3 দিন ধরে দোল হয়। এটা কিন্তু 12 দোল একটা উৎসব। এটা কিন্তু আগে বলে রাখি, এটা কিন্তু 12 দিন নয়, এটা একটা বিশেষ তিথিতে হয়। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি হচ্ছে তুলসী মঞ্চ। তুলসী মঞ্চ অনেক বাড়িতে কিন্তু তুলসী মঞ্চ আছে। আমরা মানে এই তুলসী মঞ্চটা এমন একটা জিনিস যেটা বাড়িতেও দেখা যায় এবং মন্দিরেও দেখা যায়। তুলসী মঞ্চের কোনো কিন্তু নির্দিষ্ট কোনো স্থাপত্য রীতি নেই। এটা গোলাকৃতি হতে পারে, এটা চৌকো হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, এবং এর গায়ে টেরাকোটা দেখা যায়। এর প্রচুর, মানে এটা যদি আমরা বলি অনেকটা সময় চলে যাবে, অনেক ভাগ মানে আমি দেখাতে পারবো, কিন্তু নির্দিষ্ট কোনো স্থাপত্য মেনে চলে না। তা এই যে যেটা দেখাচ্ছে, এটা দেখুন একেবারে সম্পূর্ণ একটা গোলাকৃত, একেবারে সার্কুলার শেপটের একটা তুলসী মঞ্চ। এটা কলকাতার টালিগঞ্জের বড় রাজবাড়ি চত্বরে, যেখানে মূল মন্দিরটা আছে তার ঠিক পাশেই আছে, বাঁ দিকেই দেখা যায় এই মইটা। এই উপর থেকে এই মন্দিরের, এটার তুলসী মঞ্চের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে উপর দিকটা না খোলা থাকে, যাতে গাছটা উঠতে পারে, বড় হতে পারে। আর অনেক জায়গায় এইরকম জায়গায় না একটা কাটা থাকে, বা সাইডে একটা মানে প্রদীপ রাখার জন্য একটা জায়গা আছে, কারণ অনেকে তো সন্ধ্যে দেন, অনেক বাড়িতে, পুরোনো বাড়িতে বা গ্রামাঞ্চলে কিন্তু এগুলো এখনও দেখা যায়। আর আরেকটা আমি খুব সুন্দর, আমার কাছে দারুণ লেগেছিলো, এটা রং করে ফেলা হয়ে গেছে। এটা ওই বাওয়ালি রাজবাড়ির খুব কাছে, এটা কাঁচবাগান বলে একটা জায়গা আছে, আপনার বজবজ যেতে গেলে পরে কাঁচবাগান বলে একটা জায়গা আছে, সেখানে এই ধরনের তুলসী মঞ্চ, এগুলো কিন্তু সব ওই বাওয়ালির মণ্ডল জমিদাররা করেছেন। এইটা দেখুন, এইখানটা, এই উপরটা, এটা একটু অন্য ধরনের শেপ, মানে না এটা স্কোয়ার, না এটা রেক্ট্যাঙ্গেল, একটা অন্য ধরনের শেপ। এর কোনো অ্যাজ সাচ কোনো নির্দিষ্ট কোনো স্থাপত্য রীতি নেই।
কিন্তু এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে এর উপরে একটা খোলা জায়গা থাকে যেখানে গাছটা হয়। এবার যেটা আমি আপনাদের দেখাবো, এটা আমার অন্তত একটাই আমি দেখেছি, মানে আমার চোখে পড়েছে। এটা হচ্ছে স্নান মন্দির। সাধারণত দেখলে মনে হবে এটা একটা দোল মঞ্চ। আচ্ছা, কোথায় আছে? এটা গুপ্তিপাড়ায় আছে। আমরা গুপ্তিপাড়া সবাই গেছি। গুপ্তিপাড়াতে রথযাত্রা খুব বিখ্যাত, আমরা জানি। তা ওইখানে যে 4টে মন্দির আছে গুপ্তিপাড়া, টেম্পল কমপ্লেক্স যেটা আছে গুপ্তিপাড়া, তার মধ্যে একটা মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা পূজিত হন। তা ওইখানে যারাই রথে ওঠেন, তা আমরা তো জানি যে স্নানযাত্রার দিন জগন্নাথ বলরামকে নিয়ে এসে এখানে স্নান করানো হয়, ওনাকে কিছু কিছু রীতি মেনে করানো হয়। তা এইটা হচ্ছে স্নান মন্দির। এই স্নান মন্দির হচ্ছে কি, এইটা দেখুন, এই যে জায়গাটা আছে একটা প্ল্যাটফর্ম মতন আছে, এখানে বিগ্রহকে আনা হয়, রেখে ওনাকে স্নান করানো হয়। তো এটা স্নান মন্দির। তা আমি প্রথমে ভেবেছিলাম যেটা মনে হয় দোল মঞ্চ, কিন্তু মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলি ওনারা বলেন, যিনি প্রধান পুরোহিত ছিলেন তিনি বললেন না, এটা দোল মঞ্চ নয়, এটা হচ্ছে স্নান মন্দির। তা আমার এই একটাই আমি দেখেছি, যদিও থেকে থাকে মানে নির্দিষ্ট করে কোনো মানে আমি বলছি ফিক্স স্ট্রাকচার আমার চোখে পড়েনি, এই একটিই পড়েছে, তাই জন্য একটাই দেখাতে পারছি। এছাড়াও নহবতখানা আছে যেগুলো মন্দিরের সঙ্গে যুক্ত। তারপরে আপনার ভোগঘর আছে, অনেক মন্দিরে ভোগঘর আছে, নাট মন্দির আছে, সেগুলো মন্দিরের সঙ্গে যুক্ত। কিন্তু সেখানে বিগ্রহকে আমরা যখন ভোগঘর বলি, ভোগঘর মানে ওখানে ঠাকুরের ভোগ রান্না হয়। নাট মন্দির আছে যেখানে ভক্তরা বসেন। তা এই জিনিসগুলো বাংলার মানে এই স্নান মন্দির অন্তত আমার একটা চোখে পড়েছে। তা এইটাই মোটামুটি আমি একটা আপনাদের একটা বাংলার মন্দিরের একটা শ্রেণীবিভাগ করার চেষ্টা করেছি। তাহলে একটা ধারণা মোটামুটি একটা আপনাদের হবে কীরকম জিনিসটা। তা ধন্যবাদ।